নিউজ অ্যান্ড ভিউজ আমি ইস্ট বেঙ্গল নিয়ে বিশেষ একটা আলোচনা করব। গতকাল রাত্রিবেলা ইন্ডিয়ান ফুড অ্যান্ড ফুটবল বলে একটা ইউটিউব চ্যানেলে, আমি সাধারণত দেখি না এই ধরনের চ্যানেল, কিন্তু হঠাৎ করে ব্রাউজ করতে গিয়ে দেখলাম একটা অংশে একদম শেষ 6 মিনিট, গতকালের ওদের যে টক শোটা, একদম শেষ 6 মিনিটে ওরা একটা বাংলাদেশি একটা জার্নালিস্টের একটা অভিমত দেখিয়েছে, অস্কার সম্পর্কে, এবং অপূর্ব অপূর্ব। আপনারা বাংলাতেই বলেছে, আপনারা যদি সেটা শুনে না থাকেন তো অবশ্যই সেটা আগে শুনবেন, দরকার হলে আমার এই অডিওটা থামিয়ে সেটা শুনবেন। তবু আমি বলে দিচ্ছি ছোট্ট করে উনি কি বলেছেন 6 মিনিটের মধ্যে। উনি যেটা বলেছেন সেটা হয়তো আপনারা, আমি যখন বলবে এইটা তো এখানে আগে শোনা বা চ্যাট ফোরামে বহুবার শোনা। হ্যাঁ, উনি যেটা বলেছেন সেটা হচ্ছে, টেকনিক্যালি অস্কার বেশ মধ্যম মানের কোচ, এবং অস্কার খেলা চলাকালীন মাঝমাঠটাকে বাইপাস করে যায়। মাঝমাঠটা বাইপাস করে মানে কি, উনি যে একদম সেন্ট্রাল মিডফিল্ড রয়েছে সেখানে, ধরুন যে কোনো ভালো টিম দেখবেন একটা পাসের বুনট করে, একটা ট্রায়াঙ্গেল তৈরি করে, ট্রায়াঙ্গেল অফ অ্যাটাকস, তিনজন মিলে অ্যাটাক করে, ছোটো ছোটো করতে 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 মাঝমাঠটা, একদম মাঝমাঠের মাঝখানটা, সেন্ট্রাল মিডফিল্ড আশপাশটা পাস রচনা করে, একটা নেটওয়ার্ক অফ পাসিং তৈরি করে খেলাটা তৈরি করে এবং মাঝমাঠটা কন্ট্রোল করে। তো অস্কার এই কাজটা পারে না, এই বিদ্যাটাও নেই। যেন অভিমন্যুর ছিল, অভিমন্যু যেমন চক্রবুয়ে ঢোকার বিদ্যাটা ছিল কিন্তু বেরোনোর বিদ্যাটা ছিল না। অস্কারের এই সেন্ট্রাল মিডফিল্ডে কী করে একটা পাসের নেটওয়ার্ক তৈরি করে সেন্ট্রাল মিডফিল্ড কন্ট্রোল করবে, সামনে দিকে পাস দেবে, সেই বিদ্যাটা ওর নেই। এবং সেই জন্য অস্কার যেটা করে সেটা হচ্ছে, অস্কার উইং নির্ভর খেলায় বিশ্বাস করে। উইং একজন উইং হাফ থাকবে যে খুব দ্রুত ওঠানামা করবে, একজন উইং ব্যাক থাকবে খুব দ্রুত ওঠানামা করবে। তো অস্কার ওই মাঝখানটা সরিয়ে দিয়ে দুটো উইং নির্ভর খেলায় বিশ্বাস করে, এবং সেই খেলাটা খেলাতে গিয়ে ওর যে যত সাফল্য আপনারা যেটা দেখবেন, আপনারা যদি ওর ইতিহাসটা দেখেন, ইতিহাস তো আপনি বদলাতে পারবেন না, ওর ইতিহাসটা যদি দেখবেন ওর সমস্ত ইতিহাস হচ্ছে ওই বসুন্ধরা কিংসের কোচ থাকাকালীন। এবং বসুন্ধরা কিংসে সম্পর্কে এই বাংলাদেশি ভদ্রলোকটি বললেন, যেটা নিয়ে নতুন কিছু নয়, ওখানে একটা মনোপলি ব্যবসার মতন ছিল, ফুটবল মনোপলি, এখানে সুপার জায়েন্টে যেরকম আছে তার থেকেও অত্যাধিক ওখানে ছিল, গোটা 15-16টা জাতীয় দলের প্লেয়ার বসুন্ধরাতেই ছিল। এবং তার সাথে সাথে ওরা কিছু নামি দামি বিদেশিও আনতো, আপনারা দেখেছেন, ওদের মিগুয়েল, আর এখনও তো আছে রবসন, রবিনো, এরকম গফুরব, এরকম ভালো ভালো বিদেশি আনতো। আর ওদের প্রতিপক্ষ যারা ছিল আবাহনী বা মোহামেডান, তারা অনেকটা পিছিয়ে ছিল, বাজেট, আপনি যদি বাজেট হিসেবে তুলনা করেন অনেকটা পিছিয়ে। আবাহনী বা আপনার এই মোহামেডান, ঢাকা মোহামেডানে যেসব বিদেশিরা খেলতো তারা ওই আই লিগ মানের বিদেশি, বা তার থেকে পিছিয়ে। আই লিগ টু তো এখন বিদেশি নেই, একদম কলকাতার ওই খেপের বিদেশি টাইপ বিদেশিরা ওখানে কিন্তু খেলতো প্রতিপক্ষ টিমে। তো তার ফলস্বরূপ ইন্ডিভিজুয়াল প্লেয়ার ওয়াইজের বিশাল একটা ব্যবধান ছিল বসুন্ধরার সাথে বাকি দলগুলোর। তো তার দরুন অস্কারের যে খামতিগুলো, টেকনিক্যাল খামতিগুলো, এগুলো ধরা পড়েনি। তো এই ভদ্রলোক তারপর যেটা বললেন যে অস্কারের এই যে টেকনিক্যাল খামতিটা আছে, মাঝখানে ও যে পাসের বুনট তৈরি করতে পারে না, নেটওয়ার্ক অফ পাসিং, সেটাও খামতিটা পোষানোর জন্য যেটা করে, হাই ইন্টেন্সিটি খেলায়, হাই লাইন, ডিফেন্সকে ওপরে তুলে দেয় যাতে করে স্পেসটা কম থাকে। আপনি আপনার যে অপারেটিং জোন, আপনার লাস্ট ডিফেন্ডার থেকে আপনার যে নাম্বার 9, এই জোনটা ও ছোটো করে দেওয়ার চেষ্টা করে, যেন হাইলাইন ডিফেন্সেও খেলে। এবং হাইলাইন ডিফেন্সে খেলতে গিয়ে কী হয়, যেহেতু মাঝখানটা কন্ট্রোল করতে পারে না, শেষের দিকে ওর প্লেয়াররা ক্লান্ত হয়ে যায়, এবং ক্লান্ত হয়ে গিয়ে তখন উল্টোপাল্টা, যখন মস্তিষ্ক কাজ করে না মানুষের, উল্টোপাল্টা হাত পা চালিয়ে হলুদ কার্ড লাল কার্ড খায়। এবং এই সাংবাদিকটি এই কথাটাই বললেন, আমি এখনও পর্যন্ত যা বলছি 99% এই সাংবাদিকের কথাই আমি কিন্তু কোট করছি। তো উনি বললেন যে আমাদের এখানেও বসুন্ধরা কিংসও এরকম হয়েছিল, মূলত এফসি খেলতে গিয়ে, যেহেতু তখন চ্যালেঞ্জড হয়েছিল, ডোমেস্টিক খেলার সময় হয় না,
4-5 গোলে জিতে যাচ্ছে বসুন্ধরা, মানে অপোনেন্টের সাথে অনেকটাই ফারাক, তো অতটা মানসিক চাপ হয় না। কিন্তু যখনই কোনো একটা ইকুয়াল কম্পিটিটিং টিমের সাথে সম্মুখীন হয়েছে বসুন্ধরা, তখন মানসিক চাপের ফলস্বরূপ প্লেয়াররা তখন ক্লান্ত হয়ে গিয়ে মানসিক চাপগ্রস্ত হয়ে তারা কিন্তু হাত পা ছুড়ে হলুদ কার্ড লাল কার্ড খেয়েছে এবং টিম ক্ষতিগ্রস্ত হয়েছে। বলছে আপনাদের ক্ষেত্রেও একই জিনিস ঘটেছে এই আইএসএলে যতদিন অস্কার কোচ ছিলেন। তো এইটুকু কথাবার্তাই উনি মোটামুটি বলেছেন। ও আরও একটা বলেছেন যে যে এই খামতিগুলোর জন্য ওর টিমে কিছু প্লেয়ার দরকার যারা এই খামতিগুলো মানে পুষিয়ে দেয়, মানে কোচের খামতিগুলো পুষিয়ে দেয়। যেমন মাঝখানে থাকে মিগুয়েল আর সাইডে থাকে রবসন। তো বলছি যে আমাদের এখানে ওদের বাংলাদেশে একটা মানে জোক ছিল যে রবসনকে পাস দাও, তারপর ওপরওয়ালা ভরসা, মানে ঈশ্বর ভরসা। তো এইটা কিন্তু মানে এই যে খেলাটা, যে এবার আমি শেষ করছি, মানে ওনার বক্তব্যটা শেষ করছি, এবার একটু আলোচনা করবো ছোট্ট করে। এই যে এই ধরনের যে মানে অস্কারের যে দুর্বলতা বা ওর যে শক্তি তো বলবো না, হচ্ছে পুরোটাই দুর্বলতা, এইটা দিয়ে কিন্তু মানে সে মানধতা আমলে চলতো। মানে আমি আমার আগের অনেক অনেক অডিওতে বলেছি না, মানে এবং রিসেন্ট কিছু অডিওতেও বলেছি যে আমাদের যে অনেক প্রাক্তন খেলোয়াড় তারা বলে না, আবেগের বশবর্তী হয়ে আমি পুরো মাঠ কাঁপিয়ে দেবো, লাফিয়ে দেবো, অপোনেন্টকে গুড়িয়ে দেবো। সেগুলো আগেকার দিনে হতো যখন আপনার অপোনেন্টও খুব একটা অর্গানাইজ ছিল না। 80, 90, 70 দশকে বা আইএসএল শুরুর আগেও মানে কোচরা খুব একটা ভালো মানের ছিল না। তো কোনো টিমই খুব একটা ভালো অর্গানাইজড ফুটবল খেলতো না, খুব ট্যাকটিক্যাল ফুটবল খেলতো না। তো সেই সময় কিন্তু ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স আপনার যদি থাকতো, ধরুন টিমের চিমাক কিষানু আছে বা আপনার টিমে বাইচুং আছে, একাই এদিক ওদিক করে ম্যাচ এরা বার করে দিত। পরবর্তীকালে ওকলি ওডাফা এসছে, ওডাফা একাই ঘটোৎকচের মতো ধ্বংস করে দিত অপোনেন্টকে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে 2025-এ দাঁড়িয়ে সে অপরিকল্পিত খেলা নিয়ে কিন্তু আপনি বেশি দূর এগোতে পারবেন। মানে আপনার টিমে দুটো ঘটোৎকচ থাকলেও আপনি কিছু করতে পারবেন না, যে বাকি 9টা প্লেয়ারের সাথে তার একটা কম্বিনেশন তৈরি না হয়। তো এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখা দরকার। মানে এটাই অনেকবার বলেছি যে আপনি অতীত থেকে যখন আপনার একটা অভিজ্ঞতা তুলে নিয়ে আসেন না, সেইটা আজকের দিনে দাঁড়িয়ে এই মুহূর্তে প্রাসঙ্গিক কিনা সেটা খুব ইম্পর্টেন্ট, মানে কন্টেম্পোরারি কিনা। সেই জন্য আপনার যে নলেজ আছে, আপনার মধ্যে যে জ্ঞানটা আছে বা মেমোরি আছে আপনার মধ্যে, বিকজ অফ ইউর এক্সপিরিয়েন্স, সেটাকে সবসময় রিক্যালিব্রেট করতে হয়। মানে ইউ নিড টু অ্যালাইন ইট টু দ্য প্রেজেন্ট সিনারিও। আপনি বললেন আমার অতীতে এই ছিল, আলবিটো উল্টোপাল্টা কথাবার্তা বলে যাচ্ছে প্রত্যেকটা ইন্টারভিউতে, যে প্লেয়াররা ঠিক লাল হলুদ জার্সির মর্যাদাটা বুঝতে পারছেন। মর্যাদা দিয়ে করবেন কি? আপনাকে এই যে বললো বাংলাদেশি জার্নালিস্টটা, যে আপনাকে তো ট্যাকটিক্যালি ব্যাপারটা বুঝতে হবে এবং সেটা অনুশীলন করে রপ্ত করতে হবে। আপনি আপনি শুধু থিওরিটিক্যাল নলেজ অর্জন করলেন, সেটাকে প্রয়োগ করলেন না, প্র্যাকটিক্যালি আপনি ইমপ্লিমেন্ট করতে জানেন না, আপনার তো সে অভিমন্যুর মতন অবস্থা হবে। খালি উইংটা জানেন না, মাঝখানে কী করে খেলাটা কন্ট্রোল করবেন, কী করে বল দেয়া নেওয়া করবেন জানেন না। আমি এখন দেখছি অনেকে বিষ্ণুকে গালমন্দ করছেন, অনেকে এখনও ভাবছেন যে বিষ্ণু হয়তো কোনো মানসিক কারণে কাউকে পাস দেয় না। না না না, এটা হচ্ছে ট্যাকটিক্যালি, যেটা আমি অনেকবার বলেছি, এটা পুরো টেকনিক্যাল কারণ। কী কারণে বিষ্ণু পাস দিতে পারে না? একটা হচ্ছে বিষ্ণু পাস দিতে পারে না বিকজ অফ টেকনিক্যাল রিজনস, নাথিং অ্যাবাউট সেলফিশনেস, মানে ও স্বার্থপর এরকম কিছু না। ওর টেকনিক্যাল ত্রুটি আছে এবং তার সাথে ত্রুটি আছে ওর কোচের, মানে অস্কারের টেকনিক্যাল ত্রুটি আছে। সেও জানে না কী করে পাসিং ফুটবল খেলাবে। বিষ্ণু মানে আপনি যদি যেই টিমে ধরুন দারুণ পাসিং ফুটবল হচ্ছে, সেখানে বিষ্ণুকে দিলেও বিষ্ণু সেখানে ধ্যারাবে। আর তার সাথে যোগ হয়েছে অস্কারের অক্ষমতা, যে পাসিং ফুটবল কী করে খেলাবে সেটা উনি জানেন না। এই ব্যাপারগুলো মাথায় রাখা দরকার। এবং যেটা আমি বলবো যে মানে পুরো কোচিং টিম, মানে যারা সিনিয়রে রয়েছে, রিজার্ভসে রয়েছে, প্রত্যেককে কিন্তু প্রত্যেকের একটা স্ট্রং ইভ্যালুয়েশন দরকার, একটা তারা যোগ্য কিনা থেকে যাওয়ার জন্য। আপনারা জানেন না, ইস্ট বেঙ্গলের আরেকটা যিনি কোচ আছে জুনিয়র টিমের, 25 ম্যান, সেই মুহূর্তে বাংলা অনূর্ধ্ব 20 টিমকে নিয়ে গেছে, ছত্তিশগড় গেছে। এবং সে যাওয়ার আগেই আমি মোটামুটি জানতাম বাংলার কিন্তু একটু সমস্যা হলেও হতে পারে।
কেন মনে হয়েছিল বলছি। প্রথমত বলি, বাংলা 2টো ম্যাচ খেলেছে, হরিয়ানার সাথে ড্র করেছে, আর গতকাল নাগাল্যান্ডের বিরুদ্ধে হেরে গেছে বাংলা 2টো ম্যাচে। মোটামুটি মনে হয় না বাংলার আর এগোনোর কোনো সুযোগ আছে 25 মানে পাল্লায় পড়ে। এবার আমার কেন মনে হয়েছিল, প্রথমত আমি যখন দেখেছিলাম আরএফডিএলের খেলাগুলো, আপনারা এই নিয়ে প্রচুর আলোচনা দেখেওছেন আমার চ্যাট ফোরামে, তো আমরা দেখেছিলাম ইস্টবেঙ্গল যে জুনিয়র টিম খেলছে না আরএফডিএলে, তারাও কিন্তু সিনিয়র টিমের মতন মাঝমাঠটা বাইপাস করে বেরিয়ে চলে যাচ্ছে। থাকে না শহরের যানজট, শহরের মধ্যেখানে যে যানজট এড়ানোর জন্য এদিক দিয়ে বাদিক দিয়ে ডান দিক দিয়ে বাইপাস তৈরি করে দেওয়া হয়েছে, বাইপাস সার্জারির মতন। ইস্টবেঙ্গলের আরএফডিএল স্কোয়াডও কিন্তু বা আন্ডার 17 স্কোয়াডও ওই বাইপাস করে বেরিয়ে যায় মাঝমাঠে, এবং সে পুরোটাই হচ্ছে অস্কার ঘরানা, মাঝমাঠটা বাইপাস করে বেরিয়ে যাও। তো এইটা একটা ব্যাপার ছিল, মানে সেখানে বিনো ছিল, অস্কার ছিল, অর্চিসমান, আরও যারা সব কী সব নাম এদের মনে থাকে না, মানে মনে রাখার মতো নাম নয় এদের, ভুলে যাওয়া ভালো যত শীঘ্র সম্ভব। তো এই ব্যক্তি অর্চিসমান ব্যক্তি যখন মানে উনি চয়ন হয়েছেন, মানে সিলেক্টেড হয়েছেন কোচ হিসেবে, তখন উনি একটা ইন্টারভিউ তো দিয়েছিলেন আইএফএ টিভিতে, যে দেখি মানে কান্নাকাটি তখনই শুরু করে দিয়েছিলেন। যখন জিজ্ঞেস করা ছিল মানে কি মনে হচ্ছে চ্যাম্পিয়ন হবেন, বলছি আমার টিমে অনেক গ্রামের ছেলে আছে, তো এরা মানে বড় মঞ্চে এসে অনেক সময় এরা একটু ঘাবড়ে যায়, গ্রামের ছেলে নাকি বড় মঞ্চে এসে ঘাবড়ে যায়। তাই বলছি হরিয়ানাতে কোন কসমোপলিটন মানে কালচার থেকে এরা হরিয়ানা টিমটা তৈরি হয়েছে, সেখানে তো গ্রামের সব ছেলেপিলেরা খেলছে। নাগাল্যান্ডে ভাবুন, নাগাল্যান্ডে আবার শহর, আমি কোহিমায় গিয়েছিলাম বহু বছর আগে, নাগাল্যান্ডে শহরই নেই, তো আপনি আবার বলছেন সেখানকার শহরে ছিল আরবান ফোকস, তাদের দেখে নাকি বাংলার ছেলেরা ঘাবড়ে গেছে। এরা খেলাটাই খেলাতে জানে না। মানে আমি শুধু অস্কারকে বলছি না, অস্কার, বিনো আর বাঙালি যতগুলো কোচ যুক্ত আছে ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমগুলোর সাথে, এরা কেউই খেলাটা খেলাতে জানে না। এরা সব সার্টিফিকেট পেয়ে বসে আছে। তো সার্টিফিকেট মানে ওই রবীন্দ্র ভারতী থেকে দেখবেন অনেক মেয়ে আছে, তারা গানের সার্টিফিকেট পায়, এক লাইন গান গাইতে পারে না। প্রচুর মেয়ে আছে রবীন্দ্র ভারতী থেকে, তারা মিউজিক নিয়ে দেখবেন এমএ করেছে, সার্টিফিকেট আছে, মানে জেনুইন সার্টিফিকেট, মানে কিন্তু তারা প্র্যাকটিক্যালি গানটা গাইতে জানে না। তো এই ধরনের এই যে কোচিং যে লাইসেন্সগুলো, সেগুলো কিন্তু একটা জাস্ট রকম সার্টিফিকেশন। আপনি এ লাইসেন্স, প্রো লাইসেন্স আছে মানে যে আপনি কোচিংটা জানেন তা নয়। আপনি কোচিংটা একদমই আলাদা একটা জিনিস, সার্টিফিকেশন আলাদা একটা জিনিস, জাস্ট সার্টিফিকেট হয়। শুধু আপনার আইটিতে আসে এটা ওটা সেটাও কত রকম সার্টিফিকেশন, এগুলো করতে হয়, না করলে অনেক সময় চাকরি পেতে অসুবিধা হয়। কিন্তু ওটা করলেই যে আপনি কাজটা করতে পারবেন তা কিন্তু নয়। তো এইগুলো কিন্তু মাথায় রাখা দরকার আছে আপনি যখন একটা কোচ চয়ন করবেন। তো এই ব্যাপারে একটুখানি টেকনিক্যালি প্রথম থেকেই ঠিকঠাক হতো। এখন অনেকে আবার বলছে যে দাদা তো মিগুয়েলকে আর রবসনকে আনলে সমস্যা মিটিয়ে। আমি বলতাম তাহলে কোচের কী দরকার? আমাদের পুরো টিমের সাফল্য যদি মিগুয়েল আর রবসনের ওপর নির্ভরশীল হয়ে থাকে, তাহলে কোচ তো দরকার নেই। কেন বাকি এত বড় স্কোয়াড, তাদের মধ্যে কম্বিনেশন তৈরি করার ক্ষমতা নেই কোচের। শুধু মিগুয়েল আর রবসন মাঝমাঠে খেললে তারা মস্তিষ্ক থেকে কিছু পাস বার করবে। সে তো আগেকার দিনে মান্ধাতা আমল টাইমস আমরা চলে যাচ্ছি, যখন কৃষাণু বিকাশ বা কৃষাণুর সাথে চিমা কম্বিনেশন, বা পরবর্তীকালে ওকলি ওডাফা, মানে 2-3 জন মিলে মানে টিমের ভাগ্য গড়ে দিচ্ছে। সেই সময় নেই সেই সময় নেই। নস্টালজিয়া থেকে বেরিয়ে আসুন। 2025 আপনি বসবাস করছেন। আজকের দিনে দাঁড়িয়ে কী দরকার সেটা ভাবুন। আজকের দিনে দাঁড়িয়ে যদি শ্রীকৃষ্ণ যেত, ভুল বললাম, মানে যুধিষ্ঠির আর দুর্যোধন যেত শ্রীকৃষ্ণর কাছে, মানে একজন শ্রীকৃষ্ণকে আরেকজন নারায়ণী সেনা হয়তো কিছুই চাইতো না, বলতো ভাই তোমার কাছে কোনো এই অ্যাটম বোম টোম আছে? কেন ওই একটা অ্যাটম বোম থাকলে ওই মানে আপনার ওই শ্রীকৃষ্ণর লাগতো না, আপনার নারায়ণী সেনাকেও লাগতো না। তো যুগ বদলে যাচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে কেউ বলবে না আমার কাছে মানে অর্জুনের মতন কজন দারুণ তীরন্দাজ আছে। পদাতিক সেনার গুরুত্ব অনেকটা কমে গেছে আজকের দিনে দাঁড়িয়ে। যখন যেই যুগে যেটা প্রাসঙ্গিক, যেটার মধ্যে গুরুত্ব রয়েছে, আপনাকে আজকের দিনে দাঁড়িয়ে ভাবতে হবে, আজকের মতন করে ভাবতে হবে। নয়তো আপনার অভিজ্ঞতা বস্তা পচা হয়ে যাবে। আপনাকে লোকে বলবে আউটডেটেড, মান্ধাতা আমলের ব্যক্তি আপনি। আর অনেকে তো মানে অল্প বয়সে মান্ধাতা আমলের হয়ে গেছে, আউটডেটেড, মানে তারা ভাবতেই পারে না। যাকে ঠিকঠাক করে ভাবুন এবং
দেখুন না কী হয়, ভালো কিছুই হবে যদি আপনি ঠিকঠাক করে ভাবেন, ঠিকঠাক মতন কাজ করেন। কাজটা খুব ইম্পর্টেন্ট। সব ভাবলেন জানলেন মানে জ্ঞান পাপী হবেন না। ভালো থাকবেন।